অভিষেক শর্মার ধামাকাদার ব্যাটিং দেখতে দেখতে এই ভিডিওটা বানাতে বসে গেছি। হোয়াট আ ম্যাচ! সিরিয়াসলি একার হাতে পুরো নিউজিল্যান্ডকে শেষ করে দিল এবং টি-20 সিরিজটা আমরা জিতলাম। যাই হোক, আপাতত যেটা মেন বিষয় ফুটবলের ব্যাপারে বলতে হয় সেটা হচ্ছে আজকে আরএফডিএল এর ডার্বি ছিল। সেই ডার্বিতে মোহনবাগান 2-0 গোলে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে এবং রিজিয়নাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, এবং অবশ্যই সেই সব নিয়ে কথা হবে। এবং তার পাশাপাশি বেশ কিছু আইএসএল এর লেটেস্ট ট্রান্সফার হয়েছে এবং সেই ট্রান্সফারের সবথেকে বেশি জড়িয়ে একটা ক্লাবেরই নাম। সব কিছু এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো। প্রথম কথা অবশ্যই বলতে হবে যে আজকের আরএফডিএল ডার্বি, দেখো, অনেক কটা আমাদের ইউথ লিগ চলছে, ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে লিগ চলছে, কিন্তু পার্টিকুলার আমাদের যে কোনো ফ্যান্সরা তারা কিন্তু এই আরএফডিএল এর লিগটার দিকে তাকিয়ে থাকে। কারণ ন্যাচারালি আমরা দেখি যে যে কোনো বড় দেশে একটা টপ টিয়ার লিগে যে ধরনের ক্লাবরা খেলে তার সাথে আরও বিভিন্ন ক্লাবদের নিয়ে সবসময় একটা বয়স ভিত্তিক, বিশেষ করে আন্ডার 23, মানে যেটা হচ্ছে কোর সাপ্লাই লাইন যে কোনো ক্লাবের জন্য এবং একটা দেশের ন্যাশনাল টিমের জন্য, সেই আন্ডার 23 প্লেয়ারদের নিয়ে কিন্তু প্যারালালি একটা লিগ চলে। যেমন আমি একটা সিঙ্গেল এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে PL2 চলে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি সেই PL2 থেকে প্রচুর প্লেয়াররা উঠে এসেছে তাদের রেসপেক্টিভ ক্লাবের হয়ে ভালো ফুটবল খেলতে। অনেক বয়সভিত্তিক লিগ রয়েছে, কিন্তু মেন ফোকাসটা থাকে একদম মেন ইউথ লিগটার দিকে। আমাদের এখানে সেটা হচ্ছে আরএফডিএল। অনেক লিগ রয়েছে, এআইএফএফ এর বিভিন্ন লিগ চলে, কিন্তু মেন আমাদের ফোকাসটা থাকে আরএফডিএল। কারণ আরএফডিএলটা হচ্ছে তোমার ডেভেলপমেন্টাল যে স্টেজটা রয়েছে সেখানে লাস্ট লিগ, মানে এরপর আর তুমি ডেভেলপমেন্ট প্রসেসে যেতে পারবে না। এবং আমরা গত 5টা এডিশন জুড়ে দেখছি যে এই আরএফডিএলে প্রচুর সিনিয়র টিমে থাকা প্লেয়াররা রিজার্ভ টিমে গিয়ে খেলছে, যাদের সেই সুযোগটা রয়েছে। তারা নিজেদেরকে আরও বেশি করে পলিশড করে নিচ্ছে, এবং তার পাশাপাশি আরও অনেক প্লেয়ার রয়েছে বিভিন্ন ক্লাবে বিভিন্ন একাডেমিতে রয়েছে, তারা সুযোগটা পাচ্ছে এখানে পারফর্ম করার, এবং তারা ভালো ক্লাবের ভালো একটা পজিশনাল যে ক্লাব রয়েছে বা ভালো ব্র্যান্ড অফ ফুটবল তারা খেলে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছে। তো সেই কারণে আমার কাছে পার্সোনালি আরএফডিএলটা অনেক অনেক বেশি একটা ফোকাসের জায়গা, যে এখানে অনেক ভালো ফুটবলাররা উঠে আসতে পারে, অ্যান্ড ডেফিনেটলি সেটা হিস্ট্রিতে হয়েছে। এবার সেই আরএফডিএলের আজকে ডার্বি ছিল, সেই ডার্বি ইস্টবেঙ্গল জিতেছে 2-0 গোলে। মোহনবাগানকে লিটারেলি এক একটা টাইমে ইস্টবেঙ্গল পুরো বোতলবন্দি করে রেখেছিল, এটা নিয়ে বলতে কোথাও বাধা নেই। এবং যেভাবে ইস্টবেঙ্গলের এই টিমটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করে যাচ্ছে আরএফডিএলে, কেন ইস্টবেঙ্গল এখনও অবধি আরএফডিএল চ্যাম্পিয়ন হয়নি, এটা হচ্ছে সবথেকে বেশি জানার ইচ্ছা যে কোনো ফুটবল ফ্যানের। এবার ন্যাচারালি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা হয় যে ইস্টবেঙ্গল টিম ভালো করে, প্লেয়াররা ফাটিয়ে ফুটবলটা খেলে, কিন্তু চ্যাম্পিয়নশিপের যে লাকটা রয়েছে সেই লাকটাতে গিয়ে কোথাও আটকে যায়। ইস্টবেঙ্গল কিন্তু এখনও অবধি চ্যাম্পিয়ন হতে পারেনি আরএফডিএল। একবারই মাত্র ইস্টবেঙ্গল রানার্স আপ হয়েছিল। মোহনবাগান 2025-এ গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল। এইবারে ইস্টবেঙ্গলের কিন্তু স্কোয়াডটা যথেষ্ট ভালো, দেখা যাক তারা কত ভালোভাবে এইবারে আরএফডিএলের ক্যাম্পেইনটাকে কমপ্লিট করতে পারে। এরপর ন্যাশনাল স্টেজ রয়েছে, সেখানে দাঁড়িয়েই আসল চ্যাম্পিয়নশিপের যে ফাইটটা সেটা শুরু হবে, কারণ এরপর আরও যে বিভিন্ন জায়গা থেকে জোনগুলো থেকে ভালো ভালো ক্লাবসগুলো রয়েছে তারা এসে পুলটাতে ঢুকবে, এবং ডেফিনেটলি একটা ভালো ফাইট আমরা দেখবো অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা 2022, 23, 24, 25 আগে আমরা দেখেছি। সিনিয়র ফুটবলের একটা আমেজ কিন্তু আজকে তোমার গ্যালারিতে ছিল, কারণ এই যে একটা ট্রাঙ্কেটেড সিজন, এই যে কোথাও একটা একটা টালবাহানার ব্যাপার, সেখানে দাঁড়িয়ে ফ্যান্সরা তারাও কিন্তু সাফোকেট করছিল, তারাও কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, তারাও একটা ম্যাচ খুঁজছিল, যে ম্যাচে একটা কম্পিটিশন টপ লেভেলে রয়েছে, চেনা কিছু প্লেয়ারদের দেখতে পাওয়া যাবে। ইভেন এই আরএফডিএল স্কোয়াডে যারা আসছে, একটু খেয়াল করলে দেখবে এদের কিন্তু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা বহু জায়গাতে হয়। হয়তো পার্সোনালি আমি কোনোদিনও করিনি, করলেও হয়তো মাঝে সাঝে দু একটা করেছি, কিন্তু আমি এরকম অনেক আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চিনি বা অনেক নিউজ মিডিয়া আউটলেটদের চিনি, তারা কিন্তু রীতিমতো একদমই হাইপ তুলে এই সিগনেচারগুলোকে নিয়ে কথা বলে, তাদেরকে নিয়ে প্রপার অ্যানালিসিস করে, তাদের কীভাবে স্কাউট হলো, কোথা থেকে এলো, তার কী লেভেলে ট্যালেন্ট রয়েছে, কী স্কিল রয়েছে, তার মানে কোথাও এর যে সিরিয়াসনেসটা রয়েছে এটা কিন্তু ফ্যান্সরা ডেফিনেটলি বোঝে, এবং সেটা বোঝে বলেই কিন্তু আজকে মাঠে প্রচুর দর্শক ছিল এই ম্যাচটা দেখার জন্য, যার হয়তো গুরুত্ব সিনিয়র ফুটবলে খুব একটা নেই, বাট স্টিল সেটা একটা ডার্বি, এবং এমন একটা লেভেলের ডার্বি যেটা কিন্তু ফ্যানেদেরকে একটা কোথাও ইমেন্স প্লেজার দেয়, একটা কোথাও স্যাটিসফ্যাকশন দেয় ভালো রেজাল্ট নিয়ে এলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে বছরের প্রথম একটা ভালো ডার্বি, বড় ডার্বি, সেটা ইস্টবেঙ্গল জিতে শুরু করলো,
এবার দেখা যাক সিনিয়র ফুটবলাররা এদের দেখে আরও বেশি উদ্বুদ্ধ হয় কি না, নাকি মোহনবাগানের যারা আজকে ছিল দু একজন প্লেয়ার এবং অবশ্যই সিনিয়র টিম এবং কোচ সের্জিও লোবেরা, সবচেয়ে বড় কথা এটাই যে তিনি কিন্তু আজকে মাঠে উপস্থিত ছিলেন ডার্বি দেখার জন্য। তো বুঝতে পারছো তার সিরিয়াসনেস কী রয়েছে। তিনিও চাইবেন যে এখান থেকে কিছু প্লেয়ার তিনি সাপ্লাই লাইনে তুলে আনতে। অলরেডি তিনি 2-3 জনকে স্কাউট করেছেন সিনিয়র টিমের জন্য, আরও প্লেয়ার তিনি হয়তো তুলে আনতে চাইবেন। তিনি আজকে ম্যাচে উপস্থিত ছিলেন। সো দ্যাটস দ্য সিরিয়াসনেস। এটাই আমি বলছিলাম যে এই আরএফডিএলের কিন্তু সিরিয়াসনেসটা টপ নচ রয়েছে। তো সেই কারণে প্রথম ডার্বি সেটা ইস্টবেঙ্গল জয় দিয়ে শুরু করলো। মোহনবাগান ছেড়ে কথা বলবে না, সেটা একটা অন্য ব্যাপার। আইএসএলটা আসুক, তখনই বুঝতে পারা যাবে। এরপর অবশ্যই ঢুকবো সরাসরি কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট, যার মধ্যে প্রথমটা হচ্ছে কালকের মাঝরাতের আপডেট। সেটা হচ্ছে আমার কাছে না এটা হঠাৎ করে না ধম করে লাগলো যে এটা কীভাবে সম্ভব। কারণ এই দুটো প্লেয়ার মানে উইদাউট কেরালা ব্লাস্টার্স জার্সি আই জাস্ট ক্যান নট ইমাজিন। তারা দু ভাই, মোহাম্মদ আজাহার, মোহাম্মদ আইমেন। এর মধ্যে আইমেন মানে মারাত্মক ট্যালেন্টেড প্লেয়ার, আন্ডার-23 টিমের হয়ে ন্যাশনাল টিম আমরা দেখেছি কী লেভেলের ফুটবলটা খেলে। আজাহারের পজিশনটা এমন, তার জন্য হয়তো একটা সাফোকেটিং সিচুয়েশন ছিল, বাট আইমেন কিন্তু একটা লাইনে চলে এসেছিল। বাট এদের দুজনের ট্রান্সফার একসাথে হয়েছে, দুজনে একসাথে কেরালা থেকে বেরিয়ে গেছে এবং দুজনে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি সেখানে যাচ্ছে। এবং যে কোচ এর আগে কেরালা ব্লাস্টার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল অর্থাৎ টমাস টর্স, তার আগে তাকে আমরা মোহনবাগানেও দেখেছি। তো সেই কোচের জন্যই কিন্তু মেনলি আজাহার এবং আইমেন, তার হাত ধরেই উঠে আসা এই দুজন প্লেয়ার বা দুই ভাই, তারা কিন্তু এসসি দিল্লি বা স্পোর্টিং ক্লাব দিল্লিতে মুভ করলো। এর আগে তারা হায়দ্রাবাদেও অফার পেয়েছিল যখন এই টমাস হায়দ্রাবাদে ছিল, বাট সেটা হয়নি। বাট এইবার এই 2025-26 সিজন এই ট্রাঙ্কেটেড লিগে কিন্তু আজাহার এবং আইমেনের মতো দুজন মারাত্মক ট্যালেন্টেড এবং ফিউচারের অন্যতম অ্যাসেট দুজন ইন্ডিয়ান প্লেয়ারকে এসসি দিল্লি কিন্তু তুলে নিল। তো এটা একটা আমার কাছে পার্সোনালি খুব বিগ ব্রেকিং নিউজই লেগেছে যে এই দুজনকে ছাড়া মানে মানে কেরালা ব্লাস্টার্সের জার্সি ছাড়া এই দুই ভাইকে একটু ইমাজিন করা একটু টাফ হবে শুরুর দিকে। কিন্তু একজন অন্যতম সিনিয়র প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলে বহু দিন ধরে খেলছে রাউলিন বর্জেস কিন্তু আবারও তার নতুন জার্নি শুরু করতে যাচ্ছে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে। তো অন্ততপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডে রাউলিন বর্জেসকে নিয়ে এসে স্ট্রেংথ তো বাড়লই, এক্সপিরিয়েন্স তো বাড়লই, এবং আজাহারকে ছেড়ে দেওয়ার রাস্তাতে যেভাবে বর্জেস এলো এবং বর্জেস কোথাও একটা অনেক বেশি করে মিডফিল্ডকে আমি বলবো যে হাইলাইট করে দেবে, সেটা কিন্তু একদমই ঠিক। যে এই ধরনের একটা প্লেয়ার, এই ধরনের একটা সিনিয়র প্লেয়ার যে লিড করতে পারবে একটা লাইনকে, সেটা দরকার ছিল এবং রাউলিন সেটা অবশ্যই দিতে পারবে টিমকে। বহু ক্লাবে তার এক্সপিরিয়েন্স রয়েছে, নর্থ ইস্টে হোক বা গোয়াতে হোক বা তোমার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হোক, বহু ক্লাবে তার খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এবং ডেফিনেটলি সেটা সে করতে পারবে। বাট যেটা সবথেকে বেশি চমক এই সন্ধেবেলার, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সে একজন জার্মান ফরওয়ার্ড সিগনেচার হয়েছে। সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, রাইট উইংয়ে খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কেরিয়ার শুরু করেছিল, বাট পুরোটাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নয়। মানে মোটামুটি ওকে যদি সামনের দিকে ছেড়ে দেওয়া হয়, হি ক্যান টেক সাম ওয়ার্কলোড অ্যালোন। তো সেই রকম একজন প্লেয়ার। সব থেকে যেটা চমকের ব্যাপার যে ওর বয়সটা এই মুহূর্তে জাস্ট 22.5 বছর বয়স, 23ও কিন্তু হয়নি, মানে 22.5ও পুরোপুরি হয়নি। তো এরকম একটা প্লেয়ারকে কেরালা ব্লাস্টার্স সই করিয়েছে। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার, উইঙ্গার, ফরওয়ার্ড, স্ট্রাইকার, যেভাবেই তাকে তুমি ভাবো সেটাই কিন্তু সে। মার্লন রোস ত্রুস্তিলো এই প্লেয়ারটাকে সই করিয়েছে লাস্ট 2 সিজন। সব থেকে চমকের ব্যাপার যে সে কিন্তু ছিল ক্রোয়েশিয়ার 2nd ডিভিশনে এবং সেখানে যে ক্লাবের হয়ে খেলছিল সেই ক্লাব কিন্তু গত বছর মানে 2024-25 সিজন শেষের পর টপ টিয়ার লিগে কোয়ালিফাই করেছে। এনকে ভুকোভার 1991, সেখানে টানা 2 সিজন খেলেছে, প্রচুর ম্যাচে সুযোগ পেয়েছে, হয়তো সেইভাবে গোল করেনি। বাট গতবারে ওদের 2024-25 ওদের যে প্রমোশনের সিজন, সেখানে কিন্তু এই প্লেয়ারের অবদান ভাই সিরিয়াসলি টপ লেভেলে। বাট তারপরেও তার সাথে কন্ট্রাক্ট আর রিনিউ হয়নি, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রায় 5 মাস উইদাউট ক্লাব প্লেয়ারটা বসেছিল। ইয়াং প্লেয়ার, তাকে কেরালা ব্লাস্টার্স সই করিয়েছে। প্লেয়ারটার প্রোফাইল সিরিয়াসলি খুব ভালো। এন্ট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট থেকে উঠেছে,
পরে মাইন্সে খেলেছে। মাইন্সের কথা মনে পড়লে আমাদের সবার আগে মাথায় আসে, আমার কাছে অন্তত পক্ষে পার্সোনালি, ইউর্গেন ক্লপের কথা। ফ্র্যাঙ্কফুর্টের কথা বললে আমার কাছে মনে আসে কয়েকটা সিজন আগে ইউরোপা লিগ জেতা টিম। তো সিরিয়াসলি সেই লেভেলের মানে টিমে ও তার নিজের যে ইউথ কেরিয়ার সেটাকে ডেভেলপ করেছে। এবং সবচেয়ে বড় কথা, জার্মানির আন্ডার 16, আন্ডার 17 এবং আন্ডার 18 এই তিনটে বয়সভিত্তিক টিমেই কিন্তু খেলেছে। তো ন্যাচারালি বুঝতে পারছো যে জার্মানির মতো দেশ, সেখানে আন্ডার 16, 17, 18 খেলা কিন্তু মুখের কথা নয়। জার্মানি মানে অন্তত পক্ষে বছরে হান্ড্রেডস অফ প্লেয়ার, বা ইভেন আমি বলবো যে ওয়ার্ল্ড ওয়াইডে যারা জার্মানি বা জার্মান বংশোদ্ভূত বা যাদের জার্মান কানেকশন রয়েছে, কোনো বিদেশি যে জার্মানিতে গিয়ে খেলছে, এরকম থাউজেন্ডস অফ মানে ছেলে মেয়ে তারা কিন্তু তুলে আনে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সেখানে আন্ডার 16, 17, 18 খেলা মানে ডেফিনেটলি তার সেই স্কিলটা রয়েছে এবং তার কাছে সুযোগ রয়েছে আগামী দিনে। অবশ্যই এখানে তার কেরিয়ারকে সে বড় করবে না, হয়তো যেটুকু সময় তার কাছে রয়েছে সেটা বসে না থেকে এখানে কাজে লাগাতে চাইছে। এমনও হতে পারে যে হয়তো দেখা যাবে 4-5 বছর পর যথেষ্ট বড় ক্লাবে খেলছে, বুন্দেসলিগাতে খেলছে বা অন্য কোনো বড় লিগে খেলছে, এবং আমরা ভাববো যে দেখো এই প্লেয়ারটা 22-23 বছর বয়স আমাদের ইন্ডিয়াতে এসেছিল, কেরালা ওকে এনেছিল, অ্যান্ড হয়তো বিরাট কিছু প্রমিসও রাখতে পারবে না, বাট ডেফিনেটলি হয়তো 5-7 বছর পর বা 10 বছর পর ওকে নিয়ে আমরা আলোচনা করবো যে আজ থেকে 10 বছর পর এই প্লেয়ারটা কিন্তু আমাদের এখানে খেলে গেছিলো। তো সেই মার্লন রুজ তাকে কেরালা নিয়ে এসেছে, অ্যান্ড খুব এক্সাইটিং সিগনেচার তো ডেফিনেটলি না, বাট খুব ইমপ্রেসিভ একটা সিগনেচার আমার কাছে পার্সোনালি, যে একটা 22-23 বছরের ছেলের ওপর তারা ভরসা করছে। নোয়া সাদাউই, আদ্রিয়ান লুনা, কোল্ডো ওবিয়েতো, এই ধরনের প্লেয়ারদেরকে ছেড়ে দিয়ে এই রকম একটা ইয়াং 22-23 বছরের প্লেয়ারের ওপর ভরসা করা, এটা মুখের কথা না। তবে তার জন্য হয়তো খুব বেশি খরচা আপাতত কেরালাকে করতে তো হবেই না, কিন্তু আমরা একটা এক্সাইটিং ইমপ্রেসিভ ট্যালেন্টকে আমাদের আইএসএলে খেলতে দেখব। আমি অ্যাটলিস্ট তাকিয়ে থাকবো যে 22-23 বছর বয়সে একজন জার্মান ফরওয়ার্ড এসে ইন্ডিয়ান সয়েলে কী ধরনের পারফরমেন্স করে, এবং এই প্লেয়ারটা যদি নিজের কোয়ালিটি সত্যিই ভালো হয়, যে লেভেল থেকে ও উঠে এসেছে সেটাকে যদি ও ধরে রাখতে পারে, তাহলে 5-7-10 বছর পর ও কোথায় থাকে, নাকি এরকম প্রচুর ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের আড়ালেও হারিয়ে যায়, বা ইন্ডিয়ান ফুটবলে ও নিজের ফিউচারকে খুঁজে পায়। কোনটা হয় সেটা দেখার জন্য আমিও থাকবো, তোমরাও তো অবশ্যই থাকবে। এই ভিডিওটা এই অবধি, বা তোমাদের যা কিছু ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে করে জানাতে থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।